Assalamu alaikum. Welcome to the students of class 8 to my online class. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করোনাকালীন সময়ে যে যেখানে আছো সুস্থ সুন্দর নিরাপদে আছো। তো আজকে আমি তোমাদের ন্যারেশন চ্যাপ্টার যে ধারাবাহিক আলোচনা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পর্বে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের ন্যারেশনের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স করার নিয়ম। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছো। তোমরা রেডি থাকো, আমি তোমাদের নিয়মগুলো বোর্ডে লিখে দেব। লিখে দেওয়ার পরে তোমরা অবশ্যই খাতায় এই নিয়মগুলো উঠাবে। উঠানোর পরে নিয়মগুলো মুখস্থ করবে এবং পাশাপাশি প্র্যাকটিস করবে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়মটা আমি বোর্ডে লিখছি, সবাই দেখো। দেখার পরে অবশ্যই খাতায় নিয়মটা তুলে রাখবে। সাবজেক্ট প্লাস সে অথবা সেইড তো ওঠে আক্স অথবা আক্সড প্লাস অবজেক্ট যদি থাকে, অবজেক্ট থাকলে দিতে হবে, না থাকলে তো নাই। প্লাস কমা এবং ইনভার্টেড কমা এটা আছে, আচ্ছা, ওঠে, কমা ইনভার্টেড কমা ওঠে হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব এর পরিবর্তন নিয়ম অনুযায়ী ভার্বের চেঞ্জ সেটা হবে নিয়ম অনুযায়ী প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ। আচ্ছা, তাহলে দেখি নিয়মটা আমরা একটু রিভাইজ করতে চাই। প্রথমে হবে সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে সে অথবা সেই টু ওঠে আক্স অথবা আক্সড। এখন কথা হচ্ছে যে কখন আক্স হবে আর কখন আক্সড হবে। ওকে, যদি সে থাকে তখন হবে আক্স, আর যদি সেই থাকে পাস্ট টেন্স তখন হবে আক্সড। ক্লিয়ার? তাহলে সের জন্য হবে আক্স আর সেই থাকলে হবে আক্সড। আই থিঙ্ক দিস ওয়ান ইজ ক্লিয়ার। তারপর অবজেক্ট যদি থাকে তাহলে দিব, দেন কমা এবং ইনভার্টেড কমা ওঠে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো। তারপর হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড বসাবো। তারপর হবে এখানে সাবজেক্ট হবে, ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের পরেই লাগবে ভার্ব। এখানে আবার পুনরায় সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, ডাব্লিউ সাবজেক্টের পরে ভার্বের পরিবর্তন নিয়ম অনুযায়ী প্লাস বাকি অংশ, তারপর বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহৃত হবে। আচ্ছা, একটা নোট লিখে রাখা দরকার, ইম্পর্টেন্ট একটা নোট। সেটা হচ্ছে যে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা কখন ইফ ব্যবহার করবো আর কখন ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করবো।
আচ্ছা, এখন এই বিষয়টি আমি ক্লিয়ার করছি, কখন ইফ ব্যবহার করবে, কখন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবে। প্রশ্ন যদি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, অর্থাৎ অক্সিলারি ভাব দ্বারা শুরু হয়, হ্যাঁ, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইফ বসবে। আচ্ছা, এক। সেকেন্ড হচ্ছে প্রশ্ন যদি ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ, যেমন কি হোয়াট, হো, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এসব দ্বারা শুরু হয়, তাহলে WH বসবে, মানে এই ওয়ার্ডগুলি বসবে। আচ্ছা, আবার বলছি, প্রশ্ন যদি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডো, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই ধরনের সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, অর্থাৎ অক্সিলারি ভাব দ্বারা শুরু হয়, তাহলে ইফ বসবে। আর প্রশ্ন যদি ডাব্লিউএস ওয়ার্ড, যদি যেমন হোয়াট, হো, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এগুলিকে বলা হয় ডাব্লিউএস ওয়ার্ড, তোমরা জানো। এই ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। আচ্ছা, এখন বিষয়টা আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। আচ্ছা, আরেকটি নোট রয়েছে, সেটা হচ্ছে যে যদি ডো ডাজ দ্বারা প্রশ্ন থাকে, ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, ডো ডাজ ডিড উঠে যায়। ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে ডো ডাজ ডিড উঠে যায়। আমরা যে নোট লিখেছি এবং যে নিয়ম লিখেছি, এটা অবশ্যই আমি উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করব। আমার মনে হয় যদি আমি একটি উদাহরণ লিখি এবং বিষয়টা যদি নিয়মের সাথে মিল করে পড়াই, তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে বোঝার জন্য। ওকে, তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো ডাইরেক্ট সেন্টেন্স এরকম, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হি said, লেখাটা ক্লিয়ার আছে তো না? He said to me, where do you live? আচ্ছা, আচ্ছা, বাক্যটা একটা বাক্য লিখলাম, দেখো, হি said to me, where do you live? সে আমাকে বলল যে তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো। এই হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, এটাকে আমরা ইনডাইরেক্ট করব, অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা নিয়ম অনুযায়ী বাক্যটি করব। প্রথমে কি বলছে? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্ট হবে হি। তারপর বলছে সে অথবা said to ওঠে, তাহলে এখানে আছে said to, তাহলে আমরা said to উঠাই দেব। আচ্ছা, said to ওঠে, তোমাদের বলা ছিল যে said to ওঠে হবে asked, তাহলে এখানে হবে কি asked। আচ্ছা, হি asked, তারপরে বলেছিলাম অবজেক্ট যদি থাকে, তাহলে অবজেক্ট তো আছে মি, তাহলে মি বসাবো। আচ্ছা, হি asked me, দেন বলেছিলাম কমা এবং ইনভার্টেড কমা ওঠে, কমা এবং ইনভার্টেড কমা ওঠে হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখানেই প্রশ্ন। এখন দেখো, এখানে প্রশ্ন শুরু হয়েছে হোয়ার দ্বারা, কি দ্বারা শুরু হয়েছে? হোয়ার দ্বারা। যেহেতু হোয়ার একটা ডাব্লিউএস ওয়ার্ড, এই যে আমি বলেছিলাম হোয়াট, হু, হুইচ, হোয়েন, হো, হোয়ার, এগুলি ডাব্লিউএস ওয়ার্ড। যদি এরকম ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু হয়, তাহলে এই ওয়ার্ডটাই এখানে হবে।
তাহলে এখানে বলেছিলাম যে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার দেওয়া আছে, তাই আমরা এই ডাব্লিউএস ওয়ার্ড হোয়ারই ব্যবহার করব। তাহলে হোয়ার যা আছে তাই দিব আমরা এখানে হোয়ার। আচ্ছা, দেন আমি একটা নোট লিখেছিলাম ডো ডাজ ডিড, কি বলেছিলাম ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে ডো ডাজ ডিড উঠে যায়। ডো ডাজ ডিড দ্বারা যদি প্রশ্ন করি ডো ডাজ ডিড উঠে যায়। এখানে প্রশ্নতে ডো দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে ডোটাকে উঠাই দিব, ডো দরকার নেই। আচ্ছা আচ্ছা, এবার দেখো তাহলে আমি নিয়মটা আবার দেখি। সাবজেক্ট হি ব্যবহার করলাম, সেইড টু হবে আস্কড, এখানে দিলাম আস্কড। তারপরে দেখো অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে আমি দিলাম। তারপর হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া হলো। তারপরে ডো তো বাদ দিতে হবে। তারপরে বলছে সাবজেক্ট, কি হবে সাবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্ট কি এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তোমাদের গত ক্লাসে পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেকেন্ড পারসন বলেছিলাম অবজেক্টের দিকে যায়। সেকেন্ড পারসন ইউ নিশ্চয়ই যাবে অবজেক্টের দিকে মি। তাহলে এটার অবস্থান হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন হলো এটার বাক্যের অবস্থান এখানে সাবজেক্ট হিসেবে। তাই সেকেন্ড পারসন যেহেতু যাবে ইউর দিক মিয়ের দিকে, তাহলে মিয়ের সাবজেক্ট হচ্ছে আই। মিয়ের সাবজেক্ট কি আই, মিয়ের সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু ইউর সাবজেক্ট ফ্রম, তাহলে এখানে মিয়ের সাবজেক্ট ফ্রম আই হবে। তাহলে হি আস্কড মি হোয়ার ইউ হবে আই, হোয়ার আই। এখানে যেহেতু সেড টু আছে, এখানে কি আছে সেড টু পাস্ট টেন্স। তোমাদের গত ক্লাসে বোঝানো হয়েছিল যদি এখানে পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্ট স্পিচের ভার্বের পরিবর্তন হয়। তাহলে যেহেতু এখানে সেইড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে এই ভার্বটি অবশ্যই পরিবর্তন হবে। যার কারণে এই ভার্বটি আছে লিভ হচ্ছে ভার্বের ওয়ান। তোমরা জানো ভার্বের ওয়ান থাকলে পরে চেঞ্জ হয়ে ভার্বের টু হয়, তাহলে লিভ হয়ে যাবে লিভড। তারপর হচ্ছে ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে এবার এই বাক্যটার সাথে আমাদের নিয়মটা পুরোটা আবার রিভিশন দিচ্ছি। সাবজেক্ট হি, তারপরে সেড টু উঠে হবে আস্কড, তারপর হচ্ছে অবজেক্ট মি, কমা ইনভার্ট কমা ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে সাবজেক্ট, তাহলে যে ইউ থেকে মি হয়ে সাবজেক্ট হচ্ছে আই। তারপর হচ্ছে ভার্ব, এই যে বলেছিলাম ভার্ব এর পরিবর্তন নিয়ম অনুযায়ী, হ্যাঁ এই যে ভার্বের পরিবর্তন লিভ থেকে লিভড হয়েছে, এটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে বাকি অংশ এখানে আর নাই, থাকলে দিতাম। তারপর হচ্ছে ফুল স্টপ, হ্যাঁ ফুল স্টপ। তাহলে এই বাক্যটি আসলো হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, তাহলে আনসার হবে হি আস্কড মি হোয়ার আই লিভড। ওকে, এবার বাক্যটি যদি আমরা সে ফর এক্সাম্পল এই বাক্যটা যদি এখানে একটু অন্যভাবে থাকে, তাহলে বাক্যটি কি হবে, মনে করো বাক্যটি এরকম আছে, ডাব্লিউএস ছাড়া যদি বাক্যটা থাকে, মনে করো বাক্যটি এমন দেওয়া আছে, হি সেড টু মি হ্যাভ ইউ done your আচ্ছা, হি সেড টু মি, সে আমাকে বলল, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। এই বাক্যটা যদি মনে করো এভাবে থাকে, তাহলে এটা কিভাবে করবো। এখানে তোমরা লক্ষ্য করো রিপোর্টের স্পিচ এখানে হ্যাভ দ্বারা শুরু হয়েছে, এখানে ডাব্লিউএস নাই। এখানে যেমন যে হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এখানে এই ধরনের কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই। তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে, এখানে ইফ দ্বারা শুরু হবে। আমি আগে বলেছিলাম প্রশ্ন যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এখানে ইফ বসবে, অর্থাৎ এখানে কমা ইনভার্টেড কমা ওঠে, এখানে ইফ ব্যবহার করবো। আচ্ছা, আমরা নিয়ম অনুযায়ী আবার এটা করি। তাহলে আমরা শুরুতেই লিখবো হি, ওকে, আবার আছে সেড টু, এই সেড টু আছে, তাহলে হবে আস্কড, সেড টু ওটা কি হবে, সেড টু ওটা হবে কি আস্কড। তারপর হচ্ছে অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে মি আছে, দিব অবজেক্ট মি।
দেন কমা ইনভার্ট কমা ওঠ হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, এখানে হবে কমা ইনভার্ট কমা ওঠ হবে ইফ, যেহেতু এখানে সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়েছে ইফ। আচ্ছা, তারপরে বলেছিলাম সাবজেক্ট, এখানে আবার ইউ সেকেন্ড পারসন, এখানে সেকেন্ড পারসন যায় অবজেক্টের দিকে, ইউ যাবে মি এর দিকে, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি এর সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, তারপরে বলেছিলাম ভার্বের পরিবর্তন, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে সাব ই হয়ে গেল আই, তারপরে হ্যাভেজ থাকলে বলেছিলাম হ্যাভেজ থাকলে হবে হ্যাড। তোমাদের গত ক্লাসে ভার্বের যে চেঞ্জের একটা চার্ট দেওয়া ছিল, সেখানে লেখা ছিল কি ভার্ব কিভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, ওখানে একটা কথা ছিল অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজার থাকলে হ্যাড বিন, ডো ডাজ থাকলে ডিড, হ্যাভেজ থাকলে হ্যাড, এই ধরনের একটি চার্ট লেখা ছিল। ওই চার্টটি দেখলেই বুঝতে পারো ভার্বের চেঞ্জের নিয়ম কানুন। আচ্ছা, যাই হোক, এখানে হ্যাভ যেহেতু আছে, এখানে হবে হ্যাড, পাস্ট টেন্সে হ্যাভ হয়ে যাবে হ্যাড। তাহলে ইফ আই হ্যাড ডান, এই ভাবটি যা আছে তাই থাকবে, ইফ আই হ্যাড ডান ইউর। দেখো ইউর হচ্ছে সেকেন্ড পারসন, আবার দেখো ইউর সেকেন্ড পারসন যাবে অবজেক্টের দিকে, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টের দিকে যায়। আচ্ছা, ইউর হচ্ছে পসেসিভ কেস, ইউর তিনটা অবস্থান, ইউর সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, তাহলে ইউর, আর এখানে মি হবে আই মি মাই, আচ্ছা মি এর পসেসিভ হচ্ছে মাই, তাহলে মি এর পসেসিভ আমরা দিব, যেহেতু মি এর পসেসিভ মাই, তাহলে ইউর থেকে কি হবে মাই হবে। আচ্ছা, তাহলে ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, লাস্ট হচ্ছে ফুল স্টপ। ওকে, তো আশা করি তাহলে দেখো আবার দেখি সাবজেক্ট হি, সেট টু হতে আস্কড, ব্যবহার করলাম আস্কড, তারপর হচ্ছে অবজেক্ট মি, ইফ তারপর দেন সাবজেক্ট আই, সাবজেক্ট মি ইউ থেকে হলো আই, তারপরে ভার্ব এর পরিবর্তন নিয়ম অনুযায়ী, যে হ্যাভ থেকে হ্যাড, ভার্বের পরিবর্তন নিয়ম অনুযায়ী। আচ্ছা, বাকি অংশ যে ডান ইউর থেকে হবে মাই হোমওয়ার্ক, বাকি অংশ, তারপরে ফুল স্টপ, যে ফুল স্টপ। ওকে, তাহলে আমার মনে হয় যে ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করলে কিভাবে লিখবে, ডাব্লিউএস ছাড়া যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে লিখবে, বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার যদি সে ফর এক্সাম্পল এই বাক্যটা এখানে সেইড না থাকতো, সেইজ আছে, সেইজ প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা কি করতাম? তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ভার্বের চেঞ্জ হয় না। আমি আগে বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টিং স্পিচে ভার্বের চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে কি করতাম দেখি, আমরা কি করি এটা। সে ফর এক্সাম্পল হি সেইজ টু ওঠে, সেই মানে হবে আক্স, সে তাহলে কি হবে আক্স, ASK আক্স, যেহেতু এখানে এস আছে তাহলে দিতে হবে আকসেস, হি আকসেস মি, আবার কমা ইনভার্ট কমা হবে ইফ, ওঠে বসবে ইফ, ইউ হবে আগের মতোই আই, ইফ আই। এখন দেখো যে সেইজ আছে, এই ভার্ব কি চেঞ্জ হবে না হবে? এটা আমি বারবারই বলেছি, আবারও বলছি যে এখানে প্রেজেন্ট ফর্ম থাকলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্ট স্পিচের ভার্বের চেঞ্জ হয় না। তাহলে এখানে হ্যাভ আর হ্যাজ, যা হ্যাভেজ থাকলে হ্যাভেজই হবে, হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ যা এইভাবেই হবে। কিন্তু যেমন ইউর সাথে হয়েছে হ্যাভ, আয়ের সাথে এখানে হ্যাভই হবে, অর্থাৎ এই ভার্বটা অপরিবর্তিত অবস্থা এখানে হ্যাভ হিসেবেই বসবে, যেহেতু সেইজ আছে এখানে ভার্বের চেঞ্জ হবে না, টেন্সের পরিবর্তন হবে না। হি আস্কস মি ইফ আই হ্যাভ ডান ইউর হবে মাই হোমওয়ার্ক। ওকে, তাহলে এইভাবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার এইভাবে নিয়ম অনুযায়ী তোমাদের করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আর দু একটি উদাহরণ দিতে চাই। তোমরা অবশ্যই এই নিয়মটা খাতায় লিখে রাখবে এবং যেইভাবে আমি দেখিয়েছি এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরও কিছু এক্সারসাইজ দিচ্ছি, এটা তোমরা বাড়ির কাজ হিসেবে থাকবে, তোমরা অবশ্যই বাসায় করবে।
আচ্ছা, তাহলে তোমাদের বাড়ির কাজটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে সেটা লেখো, দেন আমি অন্য সেন্টেন্স নিয়ে আলোচনা করব। SW, direct. She said to me, why are you crying loudly? একটা বাক্য, এটা তোমরা লিখবে। দেন আরেকটা এক্সারসাইজ দিচ্ছি, আরেকটি বাক্য দিচ্ছি। সে ফর এক্সাম্পল, I said to him, why are you going to school? With your brother. টেন্ডেট করবে। আচ্ছা, I said to him, আমি তাকে বললাম, where you going to school with your brother? তুমি কি তোমার ভাইয়ের সাথে স্কুলে যাচ্ছিলে? আর এটা দিলাম, he said to me, she said to me, সে আমাকে বললো, why are you crying loudly? কেন তুমি জোরে কাঁদতেছো? তো এই দুইটা বাক্য, হ্যাঁ, তোমরা এখন লেখো, লেখার পরে এটা এক্সাম্পলটা তোমরা এখন লিখে রাখতে পারো অথবা পরে লিখবে। এটা হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভের উপরে হোমওয়ার্ক। দেন আমি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে হোমওয়ার্ক দিব বা এটা নিয়ে কাজ করব। তো আশা করি তোমরা লিখেছো। তোমরা লিখতে থাকো, আর আমি এখানে দেন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তাই ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে নিয়ম লেখার জন্য লিখছি। ইম্পারেটিভ, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কয়েকভাবে শুরু হয়। একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে মূল ভার্ব ছাড়া। ওকে, মূল ভার্ব দিয়ে শুরু হলে এক ধরনের নিয়ম হবে, আর মূল ভার্ব ছাড়া অর্থাৎ লেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে আবার ওটার কিছুটা পার্থক্য রয়েছে। তো আমরা দুইটাই শিখবো। প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় সেই বিষয়টি এখন আলোচনা করব। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায়। আচ্ছা, যদি আদেশ বোঝায় তাহলে কি হবে? যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার। নিষেধ বোঝালে, যদি নিষেধ হয় তাহলে হবে ফরবিড। অনুরোধ বোঝালে, যদি অনুরোধ বোঝায় তাহলে হবে রিকোয়েস্ট।
যদি অ্যাডভাইস বোঝায়, উপদেশ উপদেশ বোঝায়, দেন হবে অ্যাডভাইস। ওকে, আদেশ অর্ডার বা কমান্ড, কমান্ডও ব্যবহার হয় অনেক সময়, কমান্ড। পাস্ট টেন্স হলে অর্ডার্ড হবে, কমান্ড থেকে কমান্ডেড হবে, ফর নিষেধ বোঝালে ফরবিড হবে, আর ফরবিড থেকে পাস্ট টেন্স হবে ফরবেইড। অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্ট, আর পাস্ট টেন্স যদি থাকে রিকোয়েস্টেড হবে। উপদেশ যদি বোঝায় তাহলে হবে অ্যাডভাইস, আর পাস্ট টেন্স হবে অ্যাডভাইসড। ওকে, এবার আমরা নিয়মটি লিখি। নিয়ম, প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের যে এক্সারসাইজ বুক আছে বা খাতা আছে সেখানে তোমরা নিয়মটা আমার নিয়মের সাথে সাথে লিখে রাখো। সাবজেক্ট প্লাস এই যে অর্ডার, ফরবিড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্থ অনুযায়ী। প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসাতে হবে, প্লাস কমা, ইনভার্টেড কমা ওঠে 2, প্লাস ভার্বের 1 প্লাস বাকি অংশ। The beggar said to me, please give me some food. আচ্ছা, ওকে, বাক্যটি দেখো। আদেশ বোঝালে হবে অর্ডার বা কমান্ড, পাস্ট টেন্স হবে অর্ডার্ড অথবা কমান্ডেড। নিষেধ বোঝালে হবে ফরবিড, পাস্ট টেন্স হবে ফরবেইড। অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্ট, পাস্ট টেন্স হবে রিকোয়েস্টেড। আর উপদেশ বোঝালে হবে অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড। আচ্ছা, নিয়মটা লক্ষ্য করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে অর্ডার, ফরবিড, রিকোয়েস্ট, অ্যাডভাইসড, অর্থ অনুযায়ী এই চারটা যে কোনো একটা হবে। হ্যাঁ, দেন অবজেক্ট যদি থাকে, তারপর হচ্ছে কমা, ইনভাইট কমাটা হবে 2, তারপর হচ্ছে ভার্বের 1 বাকি অংশ। ওকে ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। দ্য বেগার সেড টু মি, ভিক্ষু আমাকে বললো, প্লিজ দয়া করে, গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দাও, সাম ফুডস। তাহলে এটা কি হবে? দ্য বেগার, যেহেতু প্লিজ বলেছে অনুরোধ বোঝাচ্ছে, তাহলে অনুরোধ বোঝালে কি হয়? আমরা বলেছি অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট। দ্য বেগার is said to what have requested, the beggar requested me। আচ্ছা, তাহলে দেখো সাবজেক্ট দ্য বেগার, যে অর্ডার, ফরবিড, রিকোয়েস্ট, অ্যাডভাইস থেকে রিকোয়েস্টেড। অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে মি, তাই আমরা মি ব্যবহার করলাম। তারপর হচ্ছে কমা, ইনভার্টেড কমা ওঠে 2, তাহলে আমরা এখন দিব 2। দেন ভার্বের 1, তাহলে ভার্ব আছে গিভ, গিভ তো ভার্বের 1 দেওয়াই আছে, তাহলে এটা গিভের ভার্বের 1 গিভই হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাকি অংশ, তো বাকি অংশটা দেখি মি।
মি হচ্ছে অবজেক্ট ফ্রম, তা যেহেতু মি হচ্ছে ফার্স্ট পার্সন যা তোমরা জানো সাবজেক্টের দিকে, তাহলে ব্যাগার হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট হচ্ছে হিম। মি অবজেক্ট ফ্রম, তাই ব্যাগারের অবজেক্ট ফ্রম হচ্ছে হিম। টু গিভ হিম সাম ফুডস, ওকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই বাসায়, আমি বিশ্বাস করি তোমরা খাতায় লিখে রেখেছো এবং বাসায় এই যে নিয়মগুলো পড়ালাম সেই নিয়মগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে প্যাসেজ নারেশন অপশনে গিয়ে এটা তোমাদের অনেক কাজে লাগবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।